সংস্কার কমিশনের সুপারিশের পর পরিবর্তন আসবে আইনে, ইচ্ছাকৃত ভুল হবে না মন্তব্য সিইসির, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি। বিদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বাণিজ্য খাতে দেশের স্বার্থ উপেক্ষা করেছে বিগত সরকার, অভিযোগ অর্থ উপদেষ্টার। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায় বহাল। বিডিআর হত্যা মামলায় 90 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষের আহ্বান রিটকারীর। সচিবালয়ে আগুনের 11 দিন পর খুলে দেওয়া হলো 7 নম্বর ভবন। বাকি অংশে কার্যক্রম শুরু 10 থেকে 15 দিনের মধ্যে জানালেন গণপূর্ত সচিব। রাজবাড়ীর কালুখালী উপজেলায় সেনাবাহিনীর শীতকালীন মহড়া, প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র নির্মিত দূরপাল্লার মিসাইল ভূপাতিতের দাবি রাশিয়ার। কুরস্ক অঞ্চলে রুশ ও উত্তর কোরীয় সেনারা বড় ক্ষতির মুখে, দাবি জেলেনস্কির। এবং কাল থেকে শুরু বিপিএল সিলেট পর্ব। প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটকে আতিথ্য দেবে রংপুর রাইডার্স, দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বরিশাল ও রাজশাহী। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। জানাবো পুরো খবর। সংস্কার কমিশন যে সুপারিশে দিক, নির্বাচনী বিধিবিধান পরিবর্তন জরুরি বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মানুষের লুট হয়ে যাওয়া ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নিজের প্রতিশ্রুতির কথাও জানান তিনি। এ সময় ভোটার তালিকা হালনাগাদে অনিয়ম, অবহেলা, অস্বচ্ছতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে মত দেন নির্বাচন কমিশনাররা। বছরের শুরুতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। বহুকাঙ্ক্ষিত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে পরবর্তী কার্যক্রম ভোটার তালিকা হালনাগাদ করা। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে হালনাগাদ কাজে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ভোটার তালিকা নিয়ে কি ধরনের এ সময় নির্বাচন কমিশনাররা জানান, বিগত সময়ের কলুষিত নির্বাচন ব্যবস্থা থেকে দায়মুক্তি চায় বর্তমান কমিশন। এবারের ইলেকশন, আমরা নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব। ভোটের প্রতি মানুষের যে অনীহা, এই দুটো জিনিসকে গ্রহণযোগ্য করার জন্য মানুষের অনীহা, আস্থার ভাব মানুষের সৃষ্টি করতে হবে। ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে যে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন কমিশনাররা। আমাদের মধ্যে যদি কারো ওরকম দুরভিসন্ধিমূলক কোনো একটা কিছু করার থাকে, যিনি এই দুরভিসন্ধিমূলক কিছু করার চিন্তা করবেন সেটা উনি নির্ধারিত করবেন, আমাদের সহায়তা থাকবে না, সাপোর্ট থাকবে না। সবাই ভোট দিতে চায়, ভালো ভোট দেখতে চাই, এটাকে আমাদের অ্যাডভান্টেজে কাজে লাগাতে হবে যাতে ভোটকে কেউ নষ্ট করতে না পারে। টাকা অর্জনের মোটিভ নিয়ে কোনো তথ্য সংগ্রহকারী কাজ করবে না। তবে নির্বাচনী আইন ও বিধি পরিবর্তনে মনোযোগী সিইসি বলেন, ভোটারদের বঞ্চনা ঘোচাতে চায় তার কমিশন। সরকারি যে কোনো রিফর্মস করতে গেলে বিধি, বিধান, আইন, কানুন অনেক জায়গায় হাত দিতে হয়, অনেক জায়গায় হাত নাহলে তো করা যাবে না। আমি যদি পুরানো আইন কানুন বিধিবিধানে আটকে থাকি, আমি অনেক কাজ এগিয়ে দিতে পারবো না। রিফর্মস যে প্রপোজালগুলো যেগুলো গৃহীত হবে সেগুলো অ্যাকোমোডেট করার জন্য বিভিন্ন জায়গায় হাত দিতে হবে, আইন কানুনে হাত দিতে হবে, কনস্টিটিউশনে হাত দিতে হবে। অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন সিইসি। আমাদের লক্ষ্য হচ্ছে ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। খরচ কমাতে জাতীয় ও স্থানীয় নির্বাচন একদিনে করার পরামর্শ স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের। একদিনে সম্ভব না হলে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করা প্রয়োজন বলে মনে করেন তিনি। তার মতে এর ফলে ইসির দক্ষতা বাড়বে। আর অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে নন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলছেন,
রাজনৈতিক দলগুলো চাইলে সেটা ভিন্ন কথা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। স্থানীয় কিংবা জাতীয় নির্বাচন বরাবরই ছিল এক উৎসবের নাম, যদিও গত ১.৫ দশকে পুরো নির্বাচনী প্রক্রিয়াকেই প্রহসনে পরিণত করেছে পতিত আওয়ামী লীগ সরকার। একতরফা নির্বাচনের নামে লুটপাট করেছে কোটি কোটি টাকা। নতুন বাস্তবতায় রাজনীতিতে জোরালো হচ্ছে ভোটের আলোচনা। স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধানের দাবি, একদিনে সব ভোট করলে কমবে নির্বাচনী খরচ। জাতীয় নির্বাচন, লোকাল গভর্নমেন্ট নির্বাচন একদিনে করেন, মানুষ গিয়ে তিনটা ব্যালট নেবে ফর লোকাল ইলেকশন, একটা ব্যালট নেবে জাতীয় নির্বাচনের, দিয়ে চলে আসবে। একটা সরকারের মেয়াদ হচ্ছে 5 বছর, কিন্তু এই 5 বছর ধরে নির্বাচন হতে থাকে স্থানীয় সরকারের, কখনো ইউনিয়ন পরিষদ, কখনো উপজেলা, কখন পৌরসভা। এটা কোনো একটা সিস্টেম হলো না। তাহলে এরা তো একটা সরকারের মেয়াদের মধ্যে যে কাজগুলো করবে, সরকারের অর্থ বছর আছে, অর্থ বছরের সাথে মিলে টাকা পয়সা পাওয়ার বিষয় আছে, সরকারের ন্যাশনাল প্ল্যান আছে, ন্যাশনাল প্ল্যানের সাথে সামঞ্জস্য রেখে তাদের ডেভেলপমেন্ট করতে হবে না, এগুলোর কোনো কিছু হচ্ছে না। এবার কোনো কারণে সম্ভব না হলে অন্তত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। এই গভর্নমেন্টের একটা ট্রায়াল হোক, যে একটা নির্বাচন তারা করলো, নির্বাচন কমিশনের একটা ট্রায়াল হোক, তারা স্থানীয় নির্বাচনটা করলেন, করার পরে 2 মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে পারেন। এদিকে দ্রুত নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। সে বিবেচনায় জাতীয় নির্বাচনই আগে করতে চায় নির্বাচন কমিশন। আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতিনিয়ত প্রত্যেকটা দিন এমন কোনো দিন বাদ আছে তারা সবসময় বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, এটা তাদের মূল দাবি। স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই। আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি, সেই লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে। সিসি বলেন, রাজনৈতিক দলগুলো চাইলে ইসির মনোভাব পরিবর্তন হতে পারে, বদলে যেতে পারে নির্বাচন কেন্দ্রিক কর্মপরিকল্পনা। কোন নির্বাচনটি তাহলে আগে হওয়া উচিত, স্থানীয় সরকার নাকি জাতীয় সংসদ নির্বাচন? এ নিয়ে দ্বিমত পোষণ করছে নির্বাচন কমিশন এবং সংস্কার কমিশন। তবে বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে এবং জনগণের চাওয়াকে একত্রিত করে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি হবে সঠিক সিদ্ধান্ত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ব্যক্তি স্বার্থে বাংলাদেশের কিছু লোক বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে বলে মন্তব্য করেছেন সৌদি রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। আর এদিকে বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই, এটা স্বীকার করার কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ ব্যবসায়িক অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে মন্ত্রণালয় ও পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে একটি প্রতিবেদন প্রকাশ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করেন, পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো বাংলাদেশে কয়েকবার বিনিয়োগের চেষ্টা করলেও তাকে স্বাগত জানানো হয়নি। Bangladeshi relationship is a multi-dimensional relationship. It's not only focusing on Hajj or manpower or AIDS, but it's a multi-dimensional relationship. It should cover trade, investment, sport, culture, tourism, and every other aspect. এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিদেশি বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে হবে, গড়ে তুলতে হবে দক্ষ মানব সম্পদ। We have to be skill specific training and developments so that they become employable all over the world. In fact, even in our own country we have this problem that we have the requirement of skills which we do not have in our country. অন্যদিকে গত সরকার দেশের স্বার্থকে উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও সৌদির আরামকোর মতো বড় কোম্পানিকে বিমানবন্দর থেকেই তাড়িয়ে দিয়েছিল বলে অভিযোগ করেন অর্থ উপদেষ্টা। We are looking for free trade, but free trade, you know, the business people are there. Just open the window and we'll get everything. We cannot, if you're not prepared, we cannot import. বর্তমান অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার ইচ্ছে নেই বলেও জানান অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে দুই দেশে সরকার ও বেসরকারি ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা আরও 4টি মামলা বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। বিগত 19 বছরে তারেক রহমানের বিরুদ্ধে 82টি মামলা হয়েছে, এখনও 18টি মামলা নিষ্পত্তি হয়নি। আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে 64টি মামলা থেকে অব্যাহতি কিংবা খালাস পেয়েছেন তারেক রহমান।
সময় ও সুযোগ মতো তারেক রহমানের দেশে আসার কথা জানালেন তার আইনজীবী। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হয়ে ব্যাপক নির্যাতনের শিকার হন তারেক রহমান। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডন যান বিএনপির শীর্ষ নেতা। 111-এর আমল সহ আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে 82টি মামলা হয়। অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দণ্ডিত হন তিনি। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় দেশের রাজনীতির প্রেক্ষাপট। বিএনপির আইনজীবীরা তারেক রহমানের মামলা নিষ্পত্তি করার উদ্যোগ নেন। 2007 সালে তার বিরুদ্ধে রাজধানীর 4টি থানায় চাঁদাবাজির মামলা করেন বেশ কয়েকজন। 19 বছর ধরে এইসব মামলা বিচার শেষ হয়নি। একই সঙ্গে মামলা বাতিল চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। গত 23 অক্টোবর উচ্চ আদালত তারেক রহমানের বিরুদ্ধে থাকা 4টি মামলা বাতিল করে দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ মামলা বাতিলের রায় বহাল রেখে আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী বলেন, চাঁদাবাজির মামলার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। আজকে মহামান্য আদালতের, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলো মিথ্যা বানোয়াট এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে এখনো 18টি মামলা বিচারাধীন রয়েছে। তারেক রহমানের দেশে আসার প্রশ্নে তার আইনজীবী বলেন, সময় ও সুযোগ বুঝে তিনি দেশে আসবেন। এখন গোটা মিলিয়ে মানে ধরেন 18-19 মতো মামলা আছে। উনি কেন দেশে আসছেন না? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে উনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ওনার দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে থাকা মামলা নিষ্পত্তি করা হয়েছে। দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 14 দিন লন্ডন সফর শেষে দেশে ফিরে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে, এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজ। হাইকোর্টে বিডিআর হত্যা মামলায় গঠিত তদন্ত কমিশনের গেজেট দাখিল করেছে সরকার। রবিবার বিচারপতি নাইম হায়দার ও দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে গেজেট দাখিল করা হয়। গেজেটে 90 কার্যদিবসের মধ্যেই তদন্ত শেষ করার কথা বলা হয়েছে। নির্ধারিত সময় তদন্ত শেষ করতে না পারলে রিটকারী চাইলে হাইকোর্টে নতুন করে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন আদালত। 2009 সালে পিলখানায় বিডিআর সদর দফতরে বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা করা হয়। আগুন লাগার 11 দিন পর সচিবালয়ের 7 নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। কাজ শুরু হয়েছে ভবনের নিচের 5টি তলার মন্ত্রণালয়গুলোতে। গণপূর্ত সচিব নিউজ 24-কে জানিয়েছেন, পুড়ে যাওয়া 5 মন্ত্রণালয়ে মেরামতের কাজ হচ্ছে। আগামী 2 সপ্তাহ পর দাপ্তরিক কাজ শুরু করা যাবে। আর শ্রম সচিব জানিয়েছেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কোন মন্ত্রণালয় ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হলো। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। গেল 26 ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার 11 দিন পর রোববার থেকে খুলে দেওয়া হয়েছে ভবনটি। পুড়ে যাওয়া 6, 7, 8 এবং 9 তলা ছাড়া নিচের 5টি তলায় কাজ শুরু করেছে মন্ত্রণালয়গুলো। ধোঁয়া মোছার কাজ চলছে নিচের তলাগুলোতে। কিছু রুমে ঠিক করা হচ্ছে কম্পিউটার কানেকশন। যে পানি মারছে, পানিগুলো মারার কারণে উপরে থেকে পানি এসে কয়লা পানি এগুলা ফ্লোর ভরে আসছিল, এগুলো আবার আমি বেলচা দিয়ে উঠে ফেলাইছি। এখন বাকিগুলা দেখা যায় এই যে কয়লা আছে, ময়লা আছে, এগুলা
পানি দিয়ে আমরা ঝাড়ু দিয়ে ওয়াশ করতেছি। লাইন চালু করছি, এটা আমরা 4 তলা পর্যন্ত আমরা লাইন চালু করছি। গণপূর্ত সচিব আব্দুল হামিদ খান নিউজ 24 কে জানান, আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আগুন লাগা 4টি তলায় কাজ শুরু করা যাবে। আজকে আমরা এটা কমপ্লিট করে দিচ্ছি, তা কমপ্লিট করতে পারবে, আর উপরেরটা আমরা শুরু করব কাজ 10-12 দিন লাগবে সর্বোচ্চ, এর বেশি হয়তো আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ। আগুনে প্রায় 100% পুড়ে গেছে শ্রম সচিবের রুম। কি কি নথি পুড়েছে জানতে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের। ইলেকট্রিফিকেশন থেকে শর্ট সার্কিট থেকে হয়েছে এবং তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পরে নিশ্চয়ই এটি গণপূর্ত এটি টেক ওভার করে আমাদের যখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে তখন আমরা হয়তো এই অফিসটা শুরু করতে পারবো ফুল প্লেজে। প্রাথমিক প্রতিবেদনে দুর্ঘটনার প্রমাণ মিললেও পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠানো হয়েছে আলামত। আগামী 2 সপ্তাহের মধ্যে সেই প্রতিবেদন হাতে পাওয়া যাবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, আরো খবর শোনাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, 7 নম্বর ভবন তো খুলে দেওয়া হয়েছে, এখন কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে কিনা জানাবেন এবং এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? নাফিসা, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে 26 তারিখ গভীর রাতে 7 নম্বর এই ভবনটিতে আগুন লেগেছিল এবং 11 দিন পর আজকে এই ভবনটির গেট খুলে দিয়ে 9 তলায় ভবনটির নিচের যে 5টি তলা আছে আগুন লেগেছে 6, 7, 8, 9, বাকি 5টি তলা আছে সেখানে অর্থ মন্ত্রণালয় আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে, শ্রম মন্ত্রণালয় আছে। সেই ভবনে আজ কাজ শুরু হয়েছে। তবে যেহেতু উপরের তলাগুলোতে এত বড় আগুন লেগেছিল, সেখান থেকে ছাই পড়েছে, গ্লাস ভেঙে পড়েছে, সেগুলো পরিষ্কারের কাজও চলছে। তবে সকালবেলা এই ভবন পরিদর্শনে গিয়েছিলেন, আমরা জানি যে এই ভবনের দায়িত্বে আছেন গণপূর্ত মন্ত্রণালয়, সেখানকার সচিব তিনি গিয়েছেন। তিনি যেটা জানিয়েছেন যে উপরের 4টি তলায় আগামী হয়তো 15-20 দিনের ভিতরে কাজ শুরু করা যেতে পারে, তারা মেরামতের কাজ চলছে। আমার সাথে আছে একজন উপসহকারী প্রকৌশলী, উনি গণপূর্ত মন্ত্রণালয়। আমি ওনার সাথে জানতে চাচ্ছি, জনাব আব্দুল মান্নান ভূঁইয়া, আপনারা তো এই ভবনের দায়িত্বে আছেন, কবে নাগাদ ভবনটি স্বাভাবিকভাবে কাজ শুরু হতে পারে সবগুলো মন্ত্রণালয় উপরের পুড়ে যাওয়া ভবনে? আমরা মোটামুটি যে 5টা ফ্লোর আছে এই 5টা ফ্লোর আমরা স্বাভাবিক করে দিয়েছি। আমরা গত 2 দিন নিরলস আমাদের মাননীয় প্রধান প্রকৌশলী গণপূর্ত সচিব মহোদয় নিজে আসা সিঁড়ি বেয়ে হেঁটে উপরিটা নিজের তদারকির মাধ্যমে এটা রাত দিন আমরা পরিশ্রম করে আমরা এগুলো সচল করে দিয়েছি। আজকে তো অফিস কার্যক্রম পুরোদমে চলছে। আমরা এই 5টা ফ্লোর পরবর্তী যে উপরের যে ফ্লোরগুলো আছে খুব শীঘ্রই আমরা এগুলা সচল করে দিতে পারবো। আমাদের সেই ধরনের সক্ষমতা গণপূর্ত বিভাগের আছে, যে আমাদের যে কারিগরি যে ইঞ্জিনিয়ারিং যে কারিগরি দক্ষতা এবং সক্ষমতা এটা খুব অচিরে এবং তাড়াতাড়ি আমরা রেডি করে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল মান্নান ভূঁইয়া। কথা বলছিলেন গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী। তিনি জানাচ্ছিলেন যে খুব শীঘ্রই উপরের 4টি পুড়ে যাওয়া ভবন মন্ত্রণালয় স্বাভাবিকভাবে কাজকর্ম শুরু করার জন্য তারা কাজ করছেন। হয়তো অপেক্ষা করতে হবে 15-20 দিন বা 1 মাসও। নাফিসা। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টাকে অনুশীলন স্থলে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছাড়াও নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান। মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সকল আর্মস ও সার্ভিসেস এবং বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশ নেয়। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, প্রধান উপদেষ্টা মহড়া দেখে কি বললেন জানাবেন। প্রধান উপদেষ্টা মহড়া দেখে বলেছেন যে তিনি শান্তির মহড়া চান, যুদ্ধের মহড়া নয়। তারপরেও দেশের সার্বভৌম যদি কখনো ক্ষুণ্ণ হয় সেক্ষেত্রে যেন বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে চৌকস সেনাবাহিনীতে পরিণত হয় এবং অত্যাধুনিক প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে আরো সমৃদ্ধ করে, সেই কথাটাও তিনি বলেছেন এখানে। এবং সেই সাথে তিনি যারা অনুশীলনে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে কিন্তু এখনো আছেন। আমি যদি একটু দেখাই যে প্রধান উপদেষ্টার হেলিকপ্টারটি এখনো আমাদের সামনেই আসলে অবস্থান করছেন। তিনি অনুশীলন যে সেনাবাহিনীর সদস্যরা অনুশীলনে অংশ নিয়েছিলেন তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন।
এরপরে সেনাপ্রধানের আরেকটি অনুষ্ঠান রয়েছে, সেখানে তিনি শীতবস্ত্র বিতরণ করবেন। রাজবাড়ির আজকের এই সামরিক প্রশিক্ষণ এলাকায় যে ম্যানুভার 2024-25 অনুষ্ঠিত হলো, সেখানে 1 ঘন্টা ব্যাপী সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যরা সত্যিকারের যুদ্ধের পরিবেশ সৃষ্টি করেছিল নাফিসা, এবং সেখানে সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স এবং কমান্ডো সহ সকল আর্মস এবং সার্ভিসেসরা অংশগ্রহণ করেছিল। এবং তাছাড়াও মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশন বিমান এবং হেলিকপ্টার এবং প্যারা কমান্ডোরাও অংশগ্রহণ করে। তো মূলত আজকের এই অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে ছিলেন এবং তিনি পুরো বিষয়টি উপভোগ করেছেন এবং একই সাথে সেটাই বলেছেন বারবার যে শান্তির মহড়া চাইলেও যদি আমাদের দেশের সার্বভৌমত্বে কিংবা দেশের ভূখণ্ডে কোনো আঘাত আসে সেটি যেন প্রতিহত করা যায়। এবং আজকের এই মহড়ার নামও কিন্তু ছিল আজকের এই মহড়ার নামও ছিল প্রতিরোধ করবার জন্য তার একটি নামও দিয়েছিল। সব মিলিয়ে বজ্র আঘাত যে নামটি ছিল, বজ্র আঘাতের মধ্য দিয়ে আসলে প্রতিরোধ গড়ে তোলা হবে এবং বাংলাদেশের সার্বভৌম সমুন্নত রাখা হবে। এবং সবশেষে এখানে যারা অনুশীলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছিল। তো মোটামুটি এই ছিল নাফিসা এবারের শীতকালীন মহড়ার সবশেষ তথ্য আমার কাছে। মারুফা, আপনাকে ধন্যবাদ। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশের 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের 321 জন অব্যাহতিপ্রাপ্ত সদস্য। তারা দাবি করেছেন শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ ছাড়াই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পরেও কোনো সুরাহা না হওয়ায় তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। হঠাৎ একদিন ক্লাসে আমাদেরকে শোকজের কাগজ ধরাই দিয়েছে। প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা সেট করা আছে, তারা যদি ওই দিনের ফুটেজটা দেখে তাহলে হয়তো বুঝতে পারবে যে আসলে সেদিন বিশৃঙ্খলা হয়েছে কিনা। সেদিন কোনো বিশৃঙ্খলা বা শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কাজ একাডেমিতে ঘটে নাই। আমাদের এখন একটাই দাবি, আমাদের হয় পুনর্বহাল নিক, আমাদের নয় আমাদের মেরে ফেলুক। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। কেন ব্যাংকটা ভাঙলে? টাকা লাগলে আমার কাছে চাইতে। তোমার বার্থডে গিফটের টাকা তোমার থেকেই নিতাম। যদি পাই ব্যথা। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। দেশের 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশায় আচ্ছন্ন সারা দেশ। তবে কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও বেশিরভাগ জেলা কাঁপছে শীতের তীব্রতায়। ভোগান্তি কাটছে না শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের। সেই সাথে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কয়েকদিন পরে আবারও তীব্র শীতের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর হিম বাতাসে কাঁপছে সারা দেশ। রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া এবং রংপুর বিভাগের 8 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও এক ফালি সূর্যের দেখা মিললেও তাপমাত্রার পারদ ছিল কম। স্থবিরতা কাটেনি জনজীবনের। তো শীতে 3 দিন ধরে কিছু দেই না, বাইরে থেকে পারি না, আসি ঘরে বাবা। খুব রাস্তাঘাট চালাই খুব অনাহিত আছে বর্তমানে। কোনো রাস্তাঘাটে কোনো সবের কোনো কাজা নাই। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ। বাধ্য হয়ে ঘরের বাইরে যাচ্ছেন তারা। শীতের দাপটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শীতে হাত পাও জ্বালা হয় করে, খুব ঠান্ডা ঠেলে হাত খুব কমে লাগে।
গাড়ি গুড়ি চালান যায় না, বাতাসে কেউ উঠতে চায় না। তারপর কি করব, 3 দিন যাবত কোনো কাম কাজ নাই। কোথাও কোথাও দিনের আলোতেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। বাচ্চাদেরকে সেফটি রাখতে হবে, ওদেরকে ঠান্ডা না লাগে, এবার করে বাসায় পরিবেশ ভালো রাখতে হবে, একটা বাচ্চাকে গরম রাখতে হবে সবসময়। আবহাওয়া বিভাগ বলছে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও চলতি মাসেই আরো কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে। এদিকে ঘন কুয়াশায় 9.5 ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকে ছিল 3টি ফেরি। তীব্র যানজটে আটকে ছিল শত শত যানবাহন। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। যমুনা নদীর ওপর দিয়ে নির্মাণাধীন যমুনা রেলওয়ে সেতুর ওপর দিয়ে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করছে। রবিবার সকালে সেতুর উভয় প্রান্ত থেকে একযোগে 2টি ট্রেন যাত্রা শুরু করে। 60 থেকে শুরু হয়, পর্যায়ক্রমে 120 কিলোমিটার গতিতে চলছে ট্রেনটি। একযোগে ট্রেন চলাচল করায় উচ্ছ্বসিত প্রকল্প সংশ্লিষ্টরা। প্রকল্পে ত্রুটি না পাওয়া আন্তর্জাতিক মানের কাজ হয়েছে বলে জানান রেলওয়ে প্রকৌশলী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার সকালে যমুনা রেল সেতুর উপর দিয়ে সফলভাবে একযোগে 2টি ট্রেন যাত্রা শুরু হলো। এর মধ্যে সকাল 9:30টায় টাঙ্গাইল ভুইয়াপুর অংশের পূর্বপাড় থেকে একটি ট্রেন সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। একইভাবে অপর দিক থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে সিরাজগঞ্জ থেকে ফিরে আসে আরেকটি ট্রেন। প্রথমে 40 কিলোমিটার বেগে চলাচল করলেও পরে 60, 90 এবং 120 কিলোমিটার বেগে ট্রেন দুটি চলাচল করে। একযোগে ট্রেন চলাচল করায় উচ্ছ্বসিত এলাকাবাসী ও প্রকল্প সংশ্লিষ্টরা। নতুন সেতুটা উদ্বোধন হবে, তখন আর ওই স্লোটা থাকবে না, তখন দ্রুত আসতে পারবে এবং আবার আমরা টাইম টু টাইম যেতে পারবো। সময় বাঁচবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। সেতুতে ডাবল লাইন করছে, এটা আপনি যাতায়াতের দ্রুত গতিতে চলে যাবে, এই কারণে মানুষের ভোগান্তি আর থাকবে না আর কি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত না হলে দ্রুত সময়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আমরা খুব খুশি এবং আমরা আশা করি যে এই মাসের শেষের দিকে হয়তো এটা পুরোপুরি চালু হবে আর কি। বাংলাদেশের এত বড় একটা সম্পদ, যেটা আমরা তার অংশীদার হতে পেরে আসলে আমরা অনেক আনন্দিত। সরকারি রেল পরিদর্শন করে উনি পরীক্ষা নিরীক্ষা করবেন। ওনার অনুমতি পেলে আমরা যে কোনো সময় চলাচলের জন্য উদ্বোধন করতে পারবো। এর আগে 26 নভেম্বর যমুনা নদীর ওপর নির্মিত দেশের বৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। বোমা, প্রেসারের ওষুধ একবেলা না খেলে জীবননাশের কোনো আশঙ্কা আছে? কেন বাবা? আস্তে। আপনার আজকের ওষুধ ছিল না? ওটা পড়ে গেছে। ম্যাম, আপনার পার্সেল। থ্যাংক ইউ। সুখিতে অর্ডার করুন এবং ঘরে বসে পেয়ে যান আপনার প্রয়োজনীয় ওষুধ। সুখী প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। কেন ব্যাংকটা ভাঙলে? টাকা লাগলে আমার কাছে চাইতে। আর জলদি কিনুন।
সংবাদে আরো একবার স্বাগত। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বাভাবিক লেনদেনে বিঘ্ন ঘটেছিল কারিগরি ত্রুটির কারণে। প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকার পর বেলা 11:30টা থেকে লেনদেন চালু হয় ডিএসইতে। রবিবার ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, যান্ত্রিক ত্রুটির সমস্যার সমাধান হওয়ায় বেলা 11:30টা থেকে লেনদেন চালু হয়েছে, শেষ হবে বেলা 3টায়। কারিগরি ত্রুটির কারণে সকাল 10টা থেকে 11:30টা পর্যন্ত ব্রোকারেজ হাউসগুলো লেনদেন করতে পারেনি। এর আগে ডিএসইর ওয়েবসাইটে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে তারা সকাল 10টা থেকে কাজ শুরু করতে পারছেন না। অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যথারীতি সকাল 10টা থেকে লেনদেন চলছে। রাজধানীতে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য মেলা। আগামী 8 জানুয়ারি সকাল 11টায় আইসিসিবিতে অনুষ্ঠিত হবে মেলার উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং কোরিয়ার রাষ্ট্রদূত ইয়ং সেক। 3 দিন ব্যাপী এই আয়োজন শুরু হবে আগামী 8 জানুয়ারি, চলবে 11 জানুয়ারি পর্যন্ত। আইসিসিবির 8টি হল জুড়ে এই প্রদর্শনীতে অংশ নেবে 25টি দেশের 500টি প্রদর্শক। প্রদর্শনীটি সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ব্যবসায়িক দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও ইউক্রেন থেকে ছোড়া 8টি যুক্তরাষ্ট্র নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। কঠিনভাবে এই হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে চলমান সংঘাতে রুশ ও উত্তর কোরীয় বাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছে জেলেনস্কি প্রশাসন। শনিবার ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের নাদিয়া গ্রাম দখলের দাবি করে রুশ সেনারা। এদিন ইউক্রেনের কিয়েভ, ব্রিয়ানস্ক, কুরস্ক ও চেরনিহিভে হামলা চালায় মস্কো। জবাবে ইউক্রেনীয় বাহিনী দনবাসে একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলা চালায়। এতে এক সাংবাদিক সহ হতাহত হন বেশ কয়েকজন। এদিনেই ইউক্রেন থেকে ছোড়া 8টি মার্কিন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করল মস্কো। ক্ষেপণাস্ত্র হামলার কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করলেন, রাশিয়ার দক্ষিণ কুরস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে রুশ ও উত্তর কোরীয় সেনারা। তবে নির্দিষ্ট সংখ্যা বা বিস্তারিত তথ্য দেননি তিনি। এদিকে ক্ষমতা গ্রহণের পর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে মনে প্রাণে, এমনটাই আশা করছে ইউক্রেনীয় সেনারা। নিবির আমিন, নিউজ 24। 24 ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর 30টি পৃথক হামলায় আরও 70 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে মোট প্রাণহানি 45,700 ছাড়িয়ে গেল। যুদ্ধবিরতিতে সই করতে হামাসকে চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। আবার একই সাথে ইসরায়েলকেও দিতে যাচ্ছে $8 বিলিয়ন অস্ত্র। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে অব্যাহত রয়েছে বিক্ষোভ। নতুন বছরেও প্রতিদিন অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। গত 24 ঘন্টায় প্রাণ গেল আরও 70 জনের। এ নিয়ে মোট নিহত 45,700 ছাড়ালো, আহত 1,08,800 শতাধিক মানুষ। এমন মুহূর্তে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন। যুদ্ধবিরতির জন্য নতুন চুক্তিতে সই করতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। আবার ইসরায়েলকে অস্ত্র বিক্রির বিষয়টিও চূড়ান্ত করেছে ওয়াশিংটন। ইসরায়েলের কাছে $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে দেশটি। এদিকে নেতানিয়াহু প্রশাসনের পদত্যাগের দাবিতে শনিবারও ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ইসরায়েলের গণতন্ত্র নিয়ে আমি ভীত। পরবর্তী প্রজন্মের সাথে কি ঘটবে তা নিয়েও শঙ্কিত আমি। আমি এখানে আছি কারণ আমাদের সরকার গাজায় এখনো জিম্মিদের প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ হোক এবং হামাসের হাতে থাকা জিম্মিরা মুক্তি পাক, এমনটাই দাবি তাদের। নিবির আমিন, নিউজ 24। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, খেলার খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।
ডুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। ডুডলস খান নাই তো নুডলসই খান নাই। ভাই এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। ভাবির মনে হয়